শুভেচ্ছা, সবাইকে স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি খালেদা আক্তার। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সব বোর্ডে এক প্রশ্নপত্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু। ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই, আপিল বিভাগের রায়। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে বসবাস করতে পারে এমন রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। নজরুল বর্ষের উদ্বোধন। বিশ্বকাপের শেষ ১৬তে ইংল্যান্ড, বেলজিয়াম ও যুক্তরাষ্ট্র। ইংল্যান্ডের হ্যারি কেইন ও বেলজিয়ামের ইউরি তিলেমান্সের জোড়া গোল। এবার বিস্তারিত। একই প্রশ্নপত্রে দেশের ৯টি সাধারণ ও ২টি কারিগরি শিক্ষা বোর্ডে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম পরীক্ষা এবং বৃষ্টি থাকায় নির্ধারিত সময়ের অনেক আগেই রাজধানীর কেন্দ্রগুলোতে পৌঁছাতে থাকেন শিক্ষার্থী ও অভিভাবকরা। সকাল ১০টায় শুরু হয় পরীক্ষা। প্রশ্ন ফাঁস এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি কেন্দ্রে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। এবারের এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১২,৭০,০০০-এরও বেশি শিক্ষার্থী। সাধারণ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে ৮ই আগস্ট। ১৫ই আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। পরীক্ষার মাঝে যদি গ্যাপটা যদি একটু বেশি বাড়ানো যেত, কমসে কম 2 দিন, তাহলে ওরা ভালো করে আর একটু ভালো করে প্রিপারেশন নিতে পারতো। ছেলে মেয়েরা যাতে দেশের জন্য কাজ করতে পারে ভালো মতো এবং পড়াশোনা করে মানুষ হতে পারে, এই আশা করি। আমার বাড়ি তো গ্রামের বাড়ি, শহরে থাকে, ছেলেটা একটু ভয় পায়, এই জন্য আসছি দেখা মনে সাহস দেওয়ার জন্য। দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় শূন্য থাকা দেশের প্রায় ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই বলে রায় দিয়েছে আপিল বিভাগ। রায় প্রদানকারী ৪ সদস্যের বেঞ্চের নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি। এতে অধিগ্রহণ করা প্রাথমিক স্কুলের শিক্ষকদের জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধির অংশবিশেষ হাইকোর্টে অবৈধ ঘোষণার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল মঞ্জুর হয়। ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল জানান, এই রায়ে দেশের ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে প্রশাসনিক জটিলতা কেটেছে। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষক সংকট দূর করতে এসব স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আদালতের নির্দেশে স্থগিত আছে। ৩২,০০০ প্রাথমিক বিদ্যালয়ে কোনো প্রধান শিক্ষক ছিলেন না। অনেক ক্ষেত্রে স্থানীয় আয়োজনের মাধ্যমে হয়তো একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু সরকারের যে বদলি শিক্ষক নিয়োগ দেওয়া, প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপার, প্রধান শিক্ষক বদলি করার যে সরকারের যে ক্ষমতা আছে, এই মামলাটির কারণে সেটি এতদিন পর্যন্ত কার্যকর ছিল না। আজকে রায়ের পরে সে জটিলতা নিরসন হবে, সরকার প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারবেন এবং একটা শৃঙ্খলা ফিরে আসবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার এমন এক রাষ্ট্র সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। সকালে সচিবালয়ে নজরুল বর্ষ ২০২৬-২৭ উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু মানুষের নিরাপত্তা নয়, কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার হবে না। বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায়। সব আন্দোলন সংগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি প্রধান প্রতিপাদ্য, এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। জাতীয় কবির স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালকে নজরুল সিটি ঘোষণার সম্ভাব্যতা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। নজরুল বর্ষ উদযাপনের মাধ্যমে দেশে বিদেশে জাতীয় কবির সৃষ্টিকর্ম নতুনভাবে মূল্যায়িত হবে বলেও আশাবাদ জানান তারেক রহমান। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের এই নিরাপত্তা নয়, আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায়। এদিকে সারা দেশে আড়ম্বরে উদযাপিত হচ্ছে নজরুল বর্ষ। এ উপলক্ষে জেলায় জেলায় 3 দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে স্থানীয় প্রশাসন বিভাগ।
মানিকগঞ্জে আলোচনা সভা, বিষয়ভিত্তিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে পালিত হচ্ছে নজরুল বর্ষ। জেলা প্রশাসন ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় নজরুল গবেষক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনায় নজরুলের অসাম্প্রদায়িকতা, দ্রোহ, প্রেম সহ নানা দিক তুলে ধরা হয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সহ সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে 3 দিনব্যাপী নজরুল বর্ষ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বলেন, এতে অন্য কোনো দেশের উদ্বেগের কারণ নেই। সকালে গুলশানে চীন দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। এই সফর পারস্পরিক সহযোগিতা ও বিশ্বাসের নতুন পথ তৈরি করেছে। আগামীতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সহযোগিতা আরও বাড়বে। চীনের প্রস্তাবিত 2+2 বৈঠকে যোগ দেওয়ার মাধ্যমে উভয় দেশই লাভবান হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান। এ বিষয়ে চীনের সহযোগিতার কথাও জানান রাষ্ট্রদূত। China is committed to work with Bangladesh to send our top experts group to Bangladesh so we could work on to have a feasibility study which is scientific, which on the taste of the time. So you will see we'll have some tangible progress very soon. জাতীয় মানবাধিকার কমিশনের খসড়ায় সরকার কর্তৃক কমিশনকে প্রভাবিত করার সুযোগ রাখা হয়েছে, যা স্বাধীন মানবাধিকার প্রতিষ্ঠান গঠন এবং দায়িত্ব পালনে প্রভাব ফেলবে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সকালে রাজধানীর মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে টিআইবি জানায়, 2025 সালের অধ্যাদেশ থেকে কমিশন একটি স্বাধীন সংস্থা হবে, যা সরকারের কোনো মন্ত্রণালয় বা বিভাগের আওতাধীন হবে না। বাক্যাংশটি বাদ দেওয়া হয়েছে। এটি ফের যোগ করার দাবি জানিয়েছে টিআইবি। গুম সহ বিভিন্ন নির্যাতনের জন্য আটককৃত ব্যক্তিদের রাখার স্থান আইন বহির্ভূত হলে তা বন্ধ ও দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে সরকারের কাছে সুপারিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর কেউ মানবাধিকার লঙ্ঘন করলে তারও শাস্তির বিধান রাখার দাবি করা হয়েছে সংবাদ সম্মেলনে। কোনো সরকারি মন্ত্রণালয় থাকবে না, এই ধরনের একটা বিষয় ছিল, কিন্তু এই নতুন কমিশনে সেই বিষয়টি নতুন প্রস্তাবনায় বা খসড়ায় সেই বিষয়টি বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে সুযোগ রাখা হয়েছে যে এই কমিশনটি আসলে সরকারের এক বা একাধিক মন্ত্রণালয়ের কর্তৃত্বাধীন থাকবে। এটি আমরা অগ্রহণযোগ্য মনে করি। কাজে এই আইনে আমরা মনে করি যে সুস্পষ্টভাবে এই কথাটা উল্লেখ থাকা উচিত যে কমিশন একটি স্বাধীন সংস্থা হবে এবং সরকারের কোনো মন্ত্রণালয় বা বিভাগের কর্তৃত্বাধীন থাকবে না। বাজেটকে জীবন বান্ধব আখ্যা দিয়ে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে তা বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান জীবন বান্ধব বাজেট দিয়ে মানুষকে বাঁচানোর উদ্যোগ নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বাজেটের পর বিএনপি সংবাদ সম্মেলনে চিফ হুইপ নুরুল ইসলাম মনি আরও জানান, অতীতের রেওয়াজ বাদ দিয়ে বিরোধী দলকে এই বাজেট অধিবেশনে 31% কথা বলার সুযোগ করে দিয়েছে সরকার। পাশাপাশি বিরোধী দলের বেশিরভাগ প্রস্তাব গ্রহণ করা হয়েছে। জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে। পাশাপাশি সংবিধান সংস্কারের বিষয়ে সংসদের বাইরে সরকার ও বিরোধী দল আলোচনা করবে বলেও জানান তিনি। দুর্নীতি ও টাকা পাচার রোধে সরকারের কঠোর অবস্থান থাকায় বাজেটে বিভিন্ন খাতে ট্যাক্স কমলেও দেশ পরিচালনায় কোনো অসুবিধা হবে না বলেও জানান চিফ হুইপ। ভোলায় নদী ভাঙনে বিলীন হয়ে যাওয়া সহ নানা কারণে 17টি প্রাথমিক বিদ্যালয়ের নেই পাকা ভবন। কোথাও একচালা টিনের ঘরে, আবার কোথাও ভাড়া করা কক্ষে চলছে পাঠদান কার্যক্রম। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এছাড়াও এ জেলায় 154টি জরাজীর্ণ বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে হাজারো কোমলমতি শিক্ষার্থী। ভোলা জেলা রিপোর্টার হামিদুর রহমান হাসিবের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। একচালা ছাউনি আর বিভিন্ন স্থানে ভাঙা এমন ঝুঁকিপূর্ণ কক্ষে চলছে পাঠ কার্যক্রম। বৃষ্টি এলে টিনের চালে ছিদ্র দিয়ে পানি পড়ে ভিজে যায় শিক্ষার্থীদের জামাকাপড়, বই খাতা। এ চিত্র ভোলা সদর উপজেলার 8 নম্বর পূর্বচর ইলিশা রেবা রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। অনেক গরম, আমাদের এখানে পড়তে অনেক কষ্ট হয়। বর্ষা এলে আমাদের বই খাতা সব ভিজে যায়, পরে আমরা আর পড়ালেখা করতে পারি না, পরে একদিন স্কুল বন্ধ দিতে হয়। আমাদের স্কুলটা টিন সেট থাকায় বাচ্চারা গরমে থাকতে পারে না, তাছাড়া বৃষ্টি আসলে ওরা ভিজে যায়,
শারীরিক সমস্যা হয়, উপস্থিতি কম থাকে, আমাদের পাঠদানের সমস্যা হয়। কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ করব যেন দয়া পরবশত আমাদের এই স্কুলটা অন্তত একটা ভবন পাইতে পারি, তার সুব্যবস্থা করার জন্য। প্রায় 4 বছর আগে স্কুলটির ঝুঁকিপূর্ণ একতলা ভবন ভেঙে ফেলার পর থেকেই এভাবে জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। শিক্ষকরা জানান, ভবন সংকটে কমে গেছে শিক্ষার্থীদের সংখ্যা। নতুন ভবনের জন্য একাধিকবার কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো সমাধান হয়নি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্যারের কাছে আমরা আমাদের এই নতুন ভবনের জন্য কয়েকবার আমরা রিকোয়েস্ট করছি এবং আবেদন দিয়েছি। দেওয়ার পর তারা বলছে আমাদেরকে ভবন দিবেন। কবে ভবন দিব অর্ধপর্যন্ত আমাদেরকে কোনো এই ধরনের আশ্বাস দেয়নি। দৌলতখান উপজেলার হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ নলডুগি বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই অবস্থা। নদীগর্ভে বিলীন হয়ে গেছে স্কুল দুটির পাকা ভবন। বর্তমানে ভবানীপুর বেড়িবাঁধে টিনের ঘর ভাড়া নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। আমাদের ব্যাকে ক্লাসের মধ্যে যার বাজাবি হয়, আমরা বলতে পারি না, তারপর লিখতে পারি না। বৃষ্টি আসলে ক্লাসের ভিতরে পানি ঢোকে, তারপর আমাদের বইতে অসুবিধা হয়। স্কুলটা একটি ভাড়ায় চালিত হচ্ছে। 2000 টাকা আমরা প্রতি মাসে ভাড়া দিচ্ছি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, জেলার ঝুঁকিপূর্ণ 154টি বিদ্যালয়ের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অন্যান্য যেসব বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, এরকম আমাদের 154টি বিদ্যালয়ের তালিকা আমরা অধিদপ্তরে প্রেরণ করেছি। আশা করছি যে অধিদপ্তর থেকে এই ভবনগুলো নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং ভবনগুলো নির্মিত হলে স্কুলের যে বাচ্চাদের পাঠদানের ক্ষেত্রে যে অসুবিধার সম্মুখীন অসুবিধা রয়েছে সেগুলো দূর হবে। জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী পুরো জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 1046টি। এর মধ্যে 17টির কার্যক্রম পরিচালিত হচ্ছে একচালা টিনের ঘর বা অস্থায়ী স্থাপনায়। কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ ওইসব বিদ্যালয়ের ভবন দ্রুত নির্মাণের দাবি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। মাছরাঙা নিউজ ডেস্ক। সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি ও অরক্ষিত তীরে ভাঙন অব্যাহত আছে। গত 24 ঘন্টায় হার্ট পয়েন্টে 9 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে সকালে বিপদসীমার 96 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বাড়ার সাথে গত 2 সপ্তাহ ধরে সিরাজগঞ্জ সদরের কাওয়াকোলা ইউনিয়ন, কাজীপুর উপজেলার চরগিরিশ, ভেটুয়া, চৌহালি উপজেলার চরসলিমাবাদ, শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়ন ও কৈজুরিতে চলছে ভাঙন। এতে আবাদি জমি ও ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা যমুনার গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অন্যদিকে তিস্তার প্রবল স্রোতে হুমকির মুখে পড়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জে দক্ষিণ শ্রীপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি স্লুইস গেট। ভাঙন শুরু হয়েছে বাবুরবাজার ও গটিয়ার ভিটা এলাকাতেও। মিয়ানমারের অভ্যন্তরে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে টেকনাফ সীমান্তে ফের আতঙ্ক দেখা দিয়েছে। গত রাত 9:30টার দিকে জাদিমুড়া থেকে শাহপুরীর দ্বীপ এলাকায় কয়েক দফা বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া যায়। তবে আজ সকাল পর্যন্ত আর কোনো শব্দ পাওয়া যায়নি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা SM অনিক চৌধুরী জানান, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। সীমান্ত এলাকার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। গত 24 ঘন্টায় হাম উপসর্গে সিলেট ও বরিশালে 2 শিশুর মৃত্যু হয়েছে। নোয়াখালীতে নতুন করে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 47 শিশু। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছে 21 জন। চিকিৎসাধীন সকল শিশুর অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যশোরের 17 জন এবং সিরাজগঞ্জে আরও 16 জন হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়াও লক্ষ্মীপুরে 14, মানিকগঞ্জে 11 জন সহ সারা দেশে বিভিন্ন হাসপাতালে অব্যাহত আছে নতুন রোগী ভর্তি। দুপুরে সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সব বোর্ডে এক প্রশ্নপত্রে HSC ও সমমানের পরীক্ষা শুরু। 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই, আপিল বিভাগের রায়। ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে বসবাস করতে পারে এমন রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। নজরুল বর্ষের উদ্বোধন। বিশ্বকাপের শেষ 16তে ইংল্যান্ড, বেলজিয়াম আর যুক্তরাষ্ট্র। ইংল্যান্ডের হ্যারি কেইন ও বেলজিয়ামের ইউরি তিলেমান্সের জোড়া গোল। দর্শক, এই ছিল এখনকার মতো।
ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।